সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। নির্বাচনী জনসভায় যোগ দিতে রাজশাহীতে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুপুর 12:30টার দিকে তাকে বহনকারী উড়োজাহাজটি রাজশাহীতে অবতরণ করে। সফরসূচি অনুযায়ী পদ্মাপাড়ে নেমেই হজরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন বিএনপি চেয়ারম্যান। এরপর যান নির্বাচনী সমাবেশ স্থলে। এই জনসভা ঘিরে নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ভোর থেকেই দলের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। উৎসাহ আগ্রহ নিয়ে তারেক রহমানকে দেখার এবং তার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন তারা। রাজশাহীর সমাবেশ শেষে নওগাঁয় নির্বাচনী সমাবেশে তারেক রহমান বক্তব্য রাখবেন। এরপর সড়ক পথেই বিএনপি চেয়ারম্যান যাবেন বগুড়ায়। নির্বাচনী প্রচারে ফের চাঁদাবাজের বিরুদ্ধে সোচ্চার হলেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, অসাধু চক্র ও চাঁদাবাজদের কারণে কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য পায় না, যার পরিণতি ভোগ করতে হয় জনগণকে। তিনি এর বিরুদ্ধে সারা দেশের ব্যবসায়ীদের রুখে দাঁড়াতে আহ্বান জানান। দুপুরে রাজধানীর কারণ বাজারে এক নির্বাচনী জনসভায় বক্তৃতায় এসব কথা বলেন। জামায়াতের আমির আরও বলেন, 13 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে। জামায়াত যদি ক্ষমতায় যেতে পারে তখন 90% চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে। আমরা আশাবাদী 13 তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ। সে নির্বাচন সেই ফলাফল বার্তা দেবে যে এরা কোনো চাঁদাবাজি করে না এবং কোনো চাঁদাবাজি বরদাস্ত করবে না। সাথে সাথে 90% চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে। বাকি 10% যারা থাকবে ওদেরকে বুঝাবো, বুঝ না মানলে যা করা দরকার তাই করা হবে ইনশাআল্লাহ। শেরপুরে বুধবারের সহিংসতায় জামায়াত ইসলামীর এক কর্মীর মৃত্যুতে অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় নির্বাচন আর মাত্র 2 সপ্তাহ দূরে থাকাকালে বিএনপি ও জামায়াত ইসলাম সহ সকল রাজনৈতিক দলের প্রতি দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শন এবং তাদের সমর্থকদের মধ্যে সংযম নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে সরকার। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণহানির কোনো স্থান নেই। শেরপুরে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে জানিয়ে এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি বৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চ এই রায় দেন। এর আগে গত বছরের 4 ডিসেম্বর বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ নিউমোরিং টার্মিনাল নিয়ে ভিন্ন মতের রায় দেন। পরে প্রধান বিচারপতি মামলাটি নিষ্পত্তির জন্য বিচারপতি জাফর আহমেদের বেঞ্চে পাঠান। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় 2019 সালের 17 ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারি বেসরকারি অংশীদারত্বে সমঝোতা স্মারক হয়। ওই চুক্তির প্রক্রিয়ার বৈধতা নিয়ে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের পক্ষে সংগঠনটির সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন গত বছর রিট করেছিলেন। চব্বিশ ঘন্টার ব্যবধানে দেশের বাজারে আরও এক দফায় স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এবার ভরিতে 1 লাফে 16,213 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 2,86,001 টাকা, যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম। সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আজ থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে। নতুন দাম অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে 2,72,996 টাকা, 18 ক্যারেটের 2,33,980 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,93,039 টাকা নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে চলতি বছর দেশের বাজারে এই পর্যন্ত মোট 16 বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস, যেখানে 13 বারই দাম বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম উত্তেজনার মধ্যেই সাগরের নিচে গড়ে তোলা বিশাল ক্ষেপণাস্ত্র টানেল উন্মোচন করেছে ইরান। এখানে দীর্ঘপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন রয়েছে বলে দাবি করা হচ্ছে। পাশাপাশি তেহরান হুঁশিয়ারি দিয়েছে, যদি তাদের ওপর কোনো হামলা হয় তাহলে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিরাপদ থাকবে না। সংবাদ মাধ্যম আরব নিউজ বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। এছাড়া ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিওতে দেখানো হয় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের নৌবাহিনীর প্রধান আলী রেজা তাংশিরি সাগরের নিচে নির্মিত বিশাল ক্ষেপণাস্ত্র ঘাঁটির ভেতরে দাঁড়িয়ে আছেন। সেখানে সারিবদ্ধভাবে উৎক্ষেপণের জন্য থাকা শত শত মিসাইল প্রস্তুত রয়েছে। দর্শক, আমরা আবার একটু রাজশাহীতে যেতে চাই। সেখানে নির্বাচনী জনসভায় আপনাদেরকে শুরুতেই জানিয়েছি যুক্ত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে কিছুক্ষণ পরে তিনি বক্তব্য রাখবেন। এখন এই মুহূর্তে সেখানকার স্থানীয় যে নেতাকর্মীরা রয়েছেন, নেতারা বক্তব্য রাখছেন। আমরা একটু বিস্তারিত জানানোর চেষ্টা করব আপনাদেরকে।
একটু জানিয়ে রাখতে চাই আপনাদেরকে যে নির্বাচনী জনসভায় যোগ দিতে আজ দুপুর 12:30 নাগাদ সেখানে বিমান যোগে রাজশাহী পৌঁছান তারেক রহমান এবং দুপুর 12:30টার দিকে তাকে বহনকারী উড়োজাহাজটি রাজশাহীতে অবতরণ করে যতটুকু আমরা জানতে পেরেছি। এবং সফরসূচি তার দিনে বেশ কিছু রয়েছে। সফরসূচি অনুযায়ী তিনি শুরুতেই পদ্মা পাড়ে নেমে হজরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন। এরপর তিনি আসেন নির্বাচনী সমাবেশ স্থলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে। তিনি এখন এই মুহূর্তে মঞ্চে উপস্থিত রয়েছেন। ভোর থেকেই সেখানে দলের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। আমরা সকাল থেকে আপনাদেরকে সেই তথ্য জানানোর চেষ্টা করছিলাম। আমাদের সহকর্মী রুবায়েত হাসান সেখানে এই সংবাদটি কভার করছেন। আমরা হয়তো পরবর্তীতে আপনাদের আরও বিস্তারিত তথ্য আমার সহকর্মীর মাধ্যমে জানানোর চেষ্টা করব। উৎসাহ আগ্রহ ব্যাপকভাবে সেখানে দেখা দিয়েছে নেতাকর্মীদের মধ্যে। তারা দিনভর সকাল থেকে অপেক্ষা করেছেন এই দুপুর পর্যন্ত এই তারেক রহমানকে দেখার জন্য, কারণ 22 বছর পর তিনি রাজশাহীতে পা রেখেছেন এবং জনসভায় বক্তব্য রাখবেন। এবং আরও কিছু কর্মসূচি তার রয়েছে। রাজশাহীতে সমাবেশে বক্তব্যের পর তিনি নওগাঁয় নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন এবং এরপর সড়ক পথে তিনি যাবেন তার পৈতৃক জেলা বগুড়ায় এবং সেখানে তার সংসদীয় আসনও রয়েছে। এইসব বিষয়ে আমরা বিস্তারিত আরও আপনাদেরকে দিনভর জানানোর চেষ্টা করব। আর এই ছিল এখনকার মতো। বিকেল 5টায় দেখবেন পরবর্তী সংবাদ। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।